হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 6। এর আগে আমাদের আরও 5টা ক্লাস হয়ে গেছে, যারা এখনও পর্যন্ত দেখোনি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। অস্ট্রেলিয়াতে ক্রান্তীয় ঘূর্ণবাদ কী নামে পরিচিত? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী দিয়েছে? টর্নেডো দিয়েছে, উইলি উইলি দিয়েছে, হারিকেন দিয়েছে আর সাইক্লোন দিয়েছে। দেখো, সবার প্রথম সাইক্লোন কিন্তু আমাদের ইন্ডিয়াতে বলা হয়ে থাকে, ঠিক আছে? ইন্ডিয়াতে যে ঘূর্ণবাদগুলো হয়ে থাকে বা এক কথায় আমরা ঝড় বলতে পারি, তাকে কিন্তু বলা হয়ে থাকে সাইক্লোন, ঠিক আছে? হারিকেন কোথায় বলা হয়ে থাকে? দেখো, যে ওয়েস্ট ইন্ডিজ থাকে বা যে ক্যারাবিয়ান থাকে, ঠিক আছে? ওয়েস্ট ইন্ডিজ বা তুমি এখানে বলতে পারো এক কথায় ক্যারাবিয়ান, তাহলে সবকটা কভার হয়ে যাবে। যে ক্যারাবিয়ান সি থাকে, সেই ক্যারাবিয়ান সিতে কিন্তু যে ঘূর্ণবাদগুলো হয়ে থাকে তাকে কিন্তু বলা হয়ে থাকে হারিকেন, ঠিক আছে? উইলি উইলি কোথায় বলা হয়ে থাকে? এই অস্ট্রেলিয়াতে কিন্তু উইলি উইলি বলা হয়ে থাকে। আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কি? আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু উইলি উইলি বলা হয় অস্ট্রেলিয়াতে, ঠিক আছে? আর টর্নেডো কোথায়? টর্নেডো তোমরা আমাকে কমেন্টে জানাবে যে টর্নেডো কোথায় বলা হয়ে থাকে। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? অস্ট্রেলিয়াতে ক্রান্তীয় ঘূর্ণবাদ কী নামে পরিচিত? অস্ট্রেলিয়াতে ক্রান্তীয় ঘূর্ণবাদ কিন্তু উইলি উইলি নামে পরিচিত, ঠিক আছে? এবার এই অস্ট্রেলিয়া সম্পর্কে আমরা একটা বেসিক ডিটেলস জেনে নিই। দেখো, এই যে অস্ট্রেলিয়া আছে, এই অস্ট্রেলিয়ার রাজধানী কি? তো অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু ক্যানবেরা, ঠিক আছে? অস্ট্রেলিয়ার যে রাজধানী সেটা কিন্তু ক্যানবেরা। অনেকে কিন্তু সিডনিকে অস্ট্রেলিয়ার রাজধানী মনে করো, কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু ক্যানবেরা, ঠিক আছে? তো মনে রাখবে অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু ক্যানবেরা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আর এই অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি? অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কিন্তু ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু কিন্তু একমাত্র প্রাণী যেটা কেবলমাত্র অস্ট্রেলিয়াতেই দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 2 নম্বর কোশ্চেন। পণ্ডিত আল্লাহ রাখা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী অপশান আমরা একবার দেখে নিই। তবলা দিয়েছে, হারমোনিয়াম দিয়েছে, সানাই দিয়েছে আর মৃদঙ্গম দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আল্লাহ রাখা তবলার সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে? ইনি কিন্তু যে পণ্ডিত জাকির হোসেন, যিনি কদিন আগে মারা গেছেন, জাকির হোসেন, এই জাকির হোসেনের বাবা কিন্তু ছিলেন আল্লাহ রাখা। ইনিও কিন্তু একজন প্রসিদ্ধ তবলাবাদক ছিলেন, ঠিক আছে? এইবার দেখো, এখানে হারমোনিয়াম বাদক আছে। হারমোনিয়াম বাদকের একজন হারমোনিয়াম বাদকের নাম কিন্তু তুলসী দাস বরকার, ঠিক আছে? তুলসী দাস বরকারের নামটা তোমরা মনে রাখবে। ইনি কিন্তু হারমোনিয়ামের সাথে সম্পর্কযুক্ত। এবার সানাইয়ের সাথে কে সম্পর্কযুক্ত? খুব ফেমাস একজন নাম, আমরা সকলেই জানি, বিসমিল্লাহ খান, ঠিক আছে? বিসমিল্লাহ খান কিন্তু সানাইয়ের সাথে সম্পর্কযুক্ত। এবার দেখো, আমরা যখন জাকির হোসেনের নামটা আনলাম, জাকির হোসেন সম্পর্কে কিছু বেসিক ডিটেলস আমরা জেনে রাখবো। দেখো, জাকির হোসেনকে কিন্তু 2023 সালে কী দেওয়া হয়েছিল? 2023 সালে কিন্তু তাকে পদ্মবিভূষণ দেওয়া হয়। 2002 সালে কিন্তু তাকে পদ্মভূষণ দেওয়া হয়ে থাকে, আর 1988 সালে কিন্তু তাকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়ে থাকে। দেখো, জাকির হোসেন সংক্রান্ত কোশ্চেন কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষাতে আসবেই, তার কারণ ইনি কিন্তু সম্প্রতি প্রয়াত হয়েছেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন, আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে? থাইপুসাম কোন রাজ্যের একটি উৎসব? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী দিয়েছে? গুজরাট দিয়েছে, মহারাষ্ট্র দিয়েছে, তামিলনাড়ু দিয়েছে আর কেরালা দিয়েছে। তো থাইপুসাম কোথাকার একটি উৎসব? মনে রাখবে, থাইপুসাম কিন্তু তামিলনাড়ুর একটা উৎসব। এবার এই থাইপুসামটা কোন ভগবানের জন্য পালন করা হয়ে থাকে? দেখো, ভগবান মুরগান, ঠিক আছে? আর এই ভগবান মুরগানকেই কিন্তু বলা হয়ে থাকে কার্তিক, ঠিক আছে? যে কার্তিক ঠাকুর আছে, সেই কার্তিক ঠাকুরকে কিন্তু সাউথে মুরগান বলা হয়ে থাকে। আর এই কার্তিক ঠাকুরের উপলক্ষে কিন্তু এই থাইপুসাম উৎসবটা পালন করা হয়ে থাকে। এই থাইপুসামের সময় কিন্তু সকলে কিন্তু হলুদ রঙের পোশাক পরে আর নিজেদের শরীরের বিভিন্ন অংশকে ছিদ্র করে ঠাকুরের প্রতি সমর্পণ জানানো হয়, ঠিক আছে? তো থাইপুসাম উৎসব কোথায় পালন করা হয়ে থাকে? থাইপুসাম উৎসব কিন্তু পালন করা হয়ে থাকে তামিলনাড়ুতে, ঠিক আছে? এবার দেখো, আমরা বাদ বাকি কিছু উৎসব দেখে নিই। দেখো, এই যে মহারাষ্ট্রে কী আছে? মহারাষ্ট্রে আমরা সকলে জানি গণেশ পুজো কিন্তু মহারাষ্ট্রের সবথেকে বড় উৎসব গণেশ পুজো, ঠিক আছে? এবার দেখো, কেরালা আছে। কেরালাতে কিছু উৎসব আমরা দেখে নিই। সবার প্রথম হচ্ছে ত্রিশূর পুরাম, ঠিক আছে? ত্রিশূর পুরাম কিন্তু কেরালার খুব ফেমাস একটা উৎসব। এছাড়া কিন্তু কেরালার আর একটা খুব ফেমাস উৎসব কিন্তু বিশু, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে কেরালার, যে আমাদের যে পৌষ সংক্রান্তির পরে যে নববর্ষ আসে, সেটা কিন্তু কেরালাতে বিশু হিসেবে পরিচিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে? ডলফিন কোন গোষ্ঠীর একটি প্রাণী? ঠিক আছে, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী দিয়েছে? সরীসৃপ দিয়েছে, উভচর দিয়েছে আর স্তন্যপায়ী আর মৎস্য দিয়েছে। দেখো, অনেকে কিন্তু মনে করে ডলফিন একটা মাছ, কিন্তু মনে রাখবে ডলফিন কিন্তু কোনো মাছ নয়, ডলফিন কিন্তু একটা স্তন্যপায়ী, ঠিক আছে? ডলফিন আর তিমি, ঠিক আছে? আমি এখানে লিখছি। তো দেখো, ডলফিন আর যে নীল তিমি আছে, এরা কিন্তু কোনো রকম মাছ নয়, ঠিক আছে? এরা কিন্তু স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে?
ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগের কথা বলা হয়েছে? ঠিক আছে, তো দেখো অ্যাটর্নি জেনারেল, সবার প্রথম তোমাদেরকে কিন্তু অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলে রাখি। এই অ্যাটর্নি জেনারেল কিন্তু ভারত সরকারের সবথেকে বড় উকিল। ঠিক আছে, ভারত সরকারের সবথেকে বড় উকিল কিন্তু অ্যাটর্নি জেনারেল। আর এই অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন না, ভারতের যে প্রেসিডেন্ট আছে সেই প্রেসিডেন্ট কিন্তু অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে থাকেন। আর এই অ্যাটর্নি জেনারেলের কথা ভারতের সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে? 76 নম্বর ধারা অনুযায়ী কিন্তু বলা হয়েছে যে ভারতের একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন। বর্তমান ভারতের অ্যাটর্নি জেনারেলকে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য HW থাকলো। ঠিক আছে, এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেলকে। এইবার দেখো এখানে কিন্তু আরেকটা আর্টিকেল আছে, 165 নম্বর আর্টিকেল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল। দেখো ঠিক যেরকম করে আমাদের দেশের সবথেকে বড় উকিল অ্যাটর্নি জেনারেল হয়ে থাকেন, ঠিক সেরকম করে কিন্তু রাজ্যগুলোরও একজন সর্বোচ্চ উকিল থাকে, যাকে কিন্তু বলা হয় থাকে অ্যাডভোকেট জেনারেল। কি বলা হয় থাকে? যাকে কিন্তু বলা হয় থাকে অ্যাডভোকেট জেনারেল। আর এই অ্যাডভোকেট জেনারেল কিন্তু রাজ্য সরকারকে লিগ্যাল যে ব্যাপারগুলো হয়ে থাকে, অর্থাৎ আইনি ব্যাপারগুলোতে কিন্তু পরামর্শ দিতে পারেন। আর এই কথাটা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে? এই কথাটা কিন্তু সংবিধানের যে 165 নম্বর ধারা আছে সেখানে উল্লেখিত আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে? জাট জটিন কোন রাজ্যের একটি নৃত্য? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কি কি দিয়েছে? কর্ণাটক দিয়েছে, মহারাষ্ট্র দিয়েছে, তামিলনাড়ু দিয়েছে আর বিহার দিয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? দেখো জাট জটিন কিন্তু বিহারের একটা ফেমাস নাচ। ঠিক আছে, জাট জটিন কিন্তু বিহারের একটা গুরুত্বপূর্ণ নাচ। ঠিক আছে, এবার দেখো আমরা বাদ বাকি যে স্টেটগুলো আছে সেখানকার কিছু গুরুত্বপূর্ণ ডান্স দেখে নেব। দেখো সবার প্রথম কর্ণাটকে কি আছে? কর্ণাটকে কিন্তু আছে ইয়াকশাগান। ঠিক আছে, কর্ণাটকে কিন্তু আছে ইয়াকশাগান কিন্তু কর্ণাটকের খুব ফেমাস একটা নাচ। এবার মহারাষ্ট্রের সবথেকে ফেমাস নাচ কি? মহারাষ্ট্রের সবথেকে ফেমাস নাচ কিন্তু লাবণী আর তামাশা। ঠিক আছে, লাবণী আর তামাশা কিন্তু মহারাষ্ট্রের সবথেকে ফেমাস ডান্স। তামিলনাড়ুর আমরা সকলে জানি ক্লাসিক্যাল ডান্স, ভারতের প্রথম ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম কিন্তু তামিলনাড়ুতে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বিহার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো বিহারের সম্পর্কে আমরা কিছু বেসিক ডিটেলস জেনে নিই। বিহারের রাজধানী কি? বিহারের রাজধানী কিন্তু পাটনা। আর এই বিহারেই কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? দেখো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, মৌলিক কর্তব্য যেটাকে কিন্তু কি বলা হয়ে থাকে? যেটাকে কিন্তু বলা হয়ে থাকে ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, এই ফান্ডামেন্টাল ডিউটিস ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে? তো এই ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু ভারতের সংবিধানের যে 4A অর্থাৎ যে পার্ট 4-এর এতে কিন্তু আছে। এইবার এই যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে, এই ফান্ডামেন্টাল ডিউটিস কত নম্বর আর্টিকেলে আছে? তো এটা কিন্তু 51 যে আর্টিকেল আছে সেখানে কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিসের কথা উল্লেখ করা হয়েছে। এইবার এই যে ফান্ডামেন্টাল ডিউটিস আমরা কোন দেশের কাছ থেকে বড় করেছি? তো মনে রাখবে এই ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু আমরা রাশিয়ার কাছ থেকে বড় করেছি। ঠিক আছে, রাশিয়ার কাছ থেকে, তৎকালীন কিন্তু রাশিয়াকে USSR বলা হতো। ঠিক আছে, তো আমরা কিন্তু রাশিয়ার কাছ থেকে কি নিয়েছি না, আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে অর্থাৎ FD আছে, যেটাকে ফান্ডামেন্টাল ডিউটিস বলা হয়, সেটা কিন্তু আমরা নিয়েছি। বর্তমানে কতগুলি ফান্ডামেন্টাল ডিউটিস আছে? বর্তমানে কিন্তু মোট আমাদের 11টা মৌলিক কর্তব্য আছে। এবার দেখো আমরা USA থেকে কি নিয়েছি? USA থেকে কিন্তু আমরা প্রিঅ্যাম্বেল নিয়েছি। অর্থাৎ প্রিঅ্যাম্বেল মানে কি? প্রিঅ্যাম্বেল মানে কিন্তু আমাদের যে প্রস্তাবনা, আমাদের যে প্রস্তাবনা আছে সংবিধানের, সেই প্রস্তাবনা আমরা কিন্তু নিয়েছি কোথার থেকে না, US এর কাছ থেকে। আর কি নিয়েছি? US এর থেকে কিন্তু আমরা ফান্ডামেন্টাল রাইট নিয়েছি। ঠিক আছে, অর্থাৎ মৌলিক অধিকার নিয়েছি। ঠিক আছে, আয়ারল্যান্ড থেকে আমরা কি নিয়েছি? আয়ারল্যান্ড থেকে কিন্তু আমরা নিয়েছি DPSP অর্থাৎ যে নীতি নির্দেশক নীতি আছে সেগুলো কিন্তু আমরা আয়ারল্যান্ডের কাছ থেকে নিয়েছি। আর কি নিয়েছি না, আমাদের যে রাষ্ট্রপতির যে নির্বাচন প্রণালী, ঠিক আছে, রাষ্ট্রপতির যে নির্বাচন প্রণালী সেটা কিন্তু আমরা আয়ারল্যান্ডের কাছ থেকে গ্রহণ করেছি। তোমরা চাইলে এই যে এক্সট্রা ডিটেলসগুলো আছে এগুলো নোট ডাউন করতে পারো নিজেদের খাতায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে? বাবরের সাথে মেদিনী রায়ের যুদ্ধ কোন যুদ্ধ হয়েছিল? দেখো বাবরের সাথে মেদিনী রায়ের কোন যুদ্ধ হয়েছিল? ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। পানিপথের যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ আর চান্দেরির যুদ্ধ। দেখো সবার প্রথম পানিপথের প্রথম যুদ্ধ কাদের ভেতরে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে কিন্তু 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল? খানোয়ার যুদ্ধ কিন্তু 1527 সালে হয়েছিল। ঠিক আছে, এই যে হলদিঘাটের যুদ্ধ আছে 1576 সালে কিন্তু আকবর আর হিমুর মধ্যে হয়েছিল। তাহলে কোনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু চান্দেরির যুদ্ধ। চান্দেরির যুদ্ধ কিন্তু হয়েছিল 1528 সালে। এটা কিন্তু বাবর আর মেদিনী রায়ের মধ্যে হয়েছিল। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1528। এবার তোমাদের জন্য কিন্তু একটা HW থাকবে যে বাবর কত সালে মারা যান। ঠিক আছে, বাবর কত সালে মারা যান এটা কিন্তু তোমাদেরকে আমি
আমি একটা ট্রিক্সের মাধ্যমে বাবরের পুরো লাইফে যতগুলো যুদ্ধ হয়েছিল সেটা কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। তো সেটাকে যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবে যে বাবর কত সালে মারা গেছিল। ঠিক আছে, তো এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের জন্য HW থাকলো, এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 9 নম্বর কোশ্চেন কি বলেছে, প্লাটিনাম, সরি এখানে একটু মিস্টেক আছে, ঠিক আছে। প্লাটিনামের রাসায়নিক সংকেত কি? তো মনে রাখবে প্লাটিনামের রাসায়নিক সংকেত কি? প্লাটিনামের রাসায়নিক সংকেত কিন্তু পিটি, ঠিক আছে। পিটি মানে কিন্তু প্লাটিনাম। এবার দেখো এখানে যে এসটি আছে, এসটি মানে কি? এসটি মানে কিন্তু হচ্ছে স্ট্রনশিয়াম, ঠিক আছে। এসটি মানে কিন্তু হয়ে যাচ্ছে স্ট্রনশিয়াম। এজি মানে কি? এজি মানে কিন্তু সিলভার, সিলভার বা আমরা যেটাকে রূপো বলে থাকি। এইউ মানে কি? এইউ মানে কিন্তু গোল্ড বা সোনা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 10 নম্বর কোশ্চেন, গণ্ডক কোন নদীর একটি উপনদী? ঠিক আছে, তো আমরা সকলে জানি গণ্ডক কোন নদীর একটি উপনদী। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশন আছে, গঙ্গা আছে, ব্রহ্মপুত্র আছে, লুনি আছে আর যমুনা আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গঙ্গা। গঙ্গার একটা উপনদী কিন্তু গণ্ডক, ঠিক আছে। মনে রাখবে এই গঙ্গার এই যে একটা ডান তীরের উপনদী, ঠিক আছে, ডান তীরের উপনদীর মধ্যে কিন্তু গণ্ডক পড়ছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, কত সালে সমস্ত ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়? দেখো আমাদের একটা হিস্ট্রি থেকে কোশ্চেন দিয়েছে, মডার্ন হিস্ট্রি থেকে, যে কত সালে যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল অর্থাৎ EIC ছিল, এই EICর কাছ থেকে সমস্ত ক্ষমতা ব্রিটিশ ক্রাউনের কাছে চলে যায়। কোথায় চলে যায়? ব্রিটিশ ক্রাউন অর্থাৎ যে মহারানীর হাতে চলে যায়। তো সেটা কত সালে হয়েছিল? তো মনে রাখবে এটা কিন্তু হয়েছিল 1858 সালে, ঠিক আছে। 1858 সালে কিন্তু কী হয়েছিল না, 1858 সালে কিন্তু মহারানীর ঘোষণাপত্র আসার, সেখান থেকে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সমস্ত ক্ষমতা কার কাছে চলে যায় না, রানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়, ঠিক আছে। রানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে 1999 সালে কাকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল? ঠিক আছে, 1999 সালে নিম্নলিখিত মধ্যে থেকে কাকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। কী দিয়েছে? রবিশঙ্কর দিয়েছে, আমজাদ আলী দিয়েছে, আলী আকবর দিয়েছে আর বিসমিল্লা খান রয়েছে। দেখো সবার প্রথমে তোমাদেরকে বলতে হবে যে এনারা কিসের সাথে সম্পর্কযুক্ত। তো রবিশঙ্কর কিসের সাথে সম্পর্কযুক্ত? রবিশঙ্কর কিন্তু সেতারের সাথে সম্পর্কযুক্ত। আমজাদ আলী খান আর আলী আকবর খান কিসের সাথে সম্পর্কযুক্ত? এনারা কিন্তু শরদের সাথে সম্পর্কযুক্ত। বিসমিল্লা খান একটু আগে তোমাদেরকে বললাম, বিসমিল্লা খান কিন্তু সানায়ের সাথে সম্পর্কযুক্ত। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পণ্ডিত রবিশঙ্করকে কিন্তু 1999 সালে ভারতরত্ন প্রদান করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 13 নম্বর কোশ্চেন, প্রিয়দর্শী অশোকের উপাধি ছিল, তিনি কোন বংশের রাজা ছিলেন? অর্থাৎ অশোক কোন বংশের রাজা ছিলেন? তো আমরা সকলেই জানি অশোক কিন্তু কোন বংশের রাজা ছিলেন? অশোক কিন্তু মৌর্য বংশের রাজা ছিলেন। মৌর্য বংশের কিন্তু শ্রেষ্ঠ শাসক ছিলেন অশোক। আর এই অশোকের সময় কিন্তু পাটলিপুত্রতে, মনে রাখবে এই অশোকের সময় কিন্তু পাটলিপুত্রতে কি হয়েছিল? তৃতীয় যে বৌদ্ধ সংগীতি হয়েছিল, ঠিক আছে, তৃতীয় যে বৌদ্ধ সংগীতি হয়েছিল সেটা কিন্তু অশোকের সময় হয়েছিল। কোথায় হয়েছিল? পাটলিপুত্রতে হয়েছিল। আর এই অশোকের লাইফে সবথেকে বড় যে যুদ্ধ সেটা কবে হয়েছিল? সেটা কিন্তু হয়েছিল 261 BC, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ 261 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু অশোকের লাইফে সবথেকে বড় যুদ্ধ, যেটাকে আমরা কলিঙ্গ যুদ্ধ নামে জানি, সেটা কিন্তু অশোকের লাইফে হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 14 নম্বর কোশ্চেন, 2022 সালে কাকে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়? দেখো একটু আগে তোমাদেরকে আমি কোশ্চেন করলাম যে ভারতের অ্যাটর্নি জেনারেল কে, এটা তোমাদের HW ছিল, কিন্তু বাই কোইন্সিডেন্টলি এটাই কিন্তু তোমাদের আর একটা কোশ্চেন। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু আমি বলছি না, তোমরা আমাকে এটা অবশ্যই কমেন্টে জানাবে যে ভারতের বর্তমানে যে অ্যাটর্নি জেনারেল যিনি আছেন সেই অ্যাটর্নি জেনারেলের নাম কি, এটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন আজকের 15 নম্বর কোশ্চেন কি বলেছে, ওয়াটার পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকেন? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, 11 আছে, 8 আছে, 7 আছে আর 16 আছে। দেখো সবার প্রথম মনে রাখবে এই যে 11 আছে, 11 কোন খেলায় থাকে? 11 কিন্তু যে ক্রিকেট থাকে, ঠিক আছে, যে ক্রিকেটে কিন্তু থাকে 11 জন। তারপরে কিন্তু যে ফুটবল থাকে, ফুটবলেও কিন্তু 11 জন থাকেন। তারপরে যে আমাদের হকি থাকে, ঠিক আছে, হকিতেও কিন্তু 11 জন থাকেন। তো 7 জন কিন্তু ওয়াটার পোলো খেলায়, মনে রাখবে ওয়াটার পোলো খেলায় কিন্তু 7 জন থাকেন। যদি তোমাদেরকে নর্মাল পোলো খেলা বলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে 4 জন, কিন্তু তোমাদেরকে যদি বলা হয়ে থাকে ওয়াটার পোলো,
যদি বলা হয়ে থাকে ওয়াটার পোলো সেক্ষেত্রে কিন্তু 7 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার কী হবে? ওয়াটার পোলো খেলায় কিন্তু 7 জন থাকেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 16 নম্বর কোশ্চেন কী বলেছে, গাঙ্গুবাই হানগাল কোন, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করবে। গাঙ্গুবাই হানগাল কোন ঘরানার সাথে সম্পর্কযুক্ত? দেখো এটা কিন্তু একটা রিপিটেড কোশ্চেন, এটা তোমাদের পারার কথা। এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, জয়পুর দিয়েছে, লখনৌ দিয়েছে, মেহের দিয়েছে আর কিরানা দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গাঙ্গুবাই হানগাল কিরানা ঘরানার সাথে সম্পর্কযুক্ত। আর এই যে কিরানা ঘরানা আছে, এই কিরানা ঘরানার প্রতিষ্ঠাতাকে, কিরানা যে ঘরানা আছে এই কিরানা ঘরানার প্রতিষ্ঠাতাকে তো মনে রাখবে ওস্তাদ বারে আলী গোলাম খান। ঠিক আছে, কি নাম? ওস্তাদ বারে, এখানে একটু জায়গা কম আছে বলে আমি লিখতে পারছি না, আমি মুখে বলছি, তোমরা শুনে নাও বা নোট ডাউন করে নাও। ওস্তাদ বারে আলী গোলাম খান ইনি কিন্তু কিরানা ঘরানার প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তো গাঙ্গুবাই হানগাল কিসের সাথে সম্পর্কযুক্ত? গাঙ্গুবাই হানগাল কিন্তু কিরানা ঘরানার সাথে সম্পর্কযুক্ত। দেখো তোমাদেরকে কিন্তু আমি আগের দিন একটা ফ্যাক্ট বলেছিলাম, এই যে মেহের ঘরানা আছে, মেহের ঘরানা আছে, মনে রাখবে যত ধরনের সরোদ বাদক আছেন এনারা কিন্তু এই যে মেহের ঘরানা থেকে বিলং করেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 17 নম্বর কোশ্চেন, হান্টার কমিশন কবে গঠিত হয়েছিল? ঠিক আছে, হান্টার কমিশন কবে গঠিত হয়েছিল? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী দিয়েছে? 1857 দিয়েছে, 1858 দিয়েছে, 1854 দিয়েছে আর 1882 দিয়েছে। দেখো এখানে কিন্তু যে কটা সাল আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। সবার প্রথমে আমরা আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সারে চলে আসি। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1882। 1882তেই কিন্তু হান্টার কমিশন ভারতে এসেছিল। এবার এই হান্টার কমিশন কার সময় ভারতে আসে? তো হান্টার কমিশন কিন্তু যে লর্ড রিপন ছিলেন সেই লর্ড রিপনের সময় কিন্তু ভারতে এসেছিল। আর এই হান্টার কমিশন কি সংক্রান্ত ছিল? মনে রাখবে হান্টার কমিশন কিন্তু এডুকেশন বা শিক্ষা সংক্রান্ত একটা কমিশন ছিল। এইবার দেখো আমরা বাদবাকি সালগুলো একবার দেখে নেব। 1857 সালে কেন ইম্পর্টেন্ট? কারণ 1857 সালে কি হয়েছিল না, 1857 সালে কিন্তু সিপাহী বিদ্রোহ হয়েছিল। কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ হয়েছিল। আর এই সিপাহী বিদ্রোহকে কিন্তু বলা হয়ে থাকে মহাবিদ্রোহ। ঠিক আছে, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিল? এটা তোমাদের জন্য HW থাকবে, এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এইবার দেখো আমরা 1858তে চলে আসি। একটু আগে আমরা এই কোশ্চেনটা ডিসকাস করলাম। 1858তে কী হয়েছিল? 1858 থেকে কিন্তু EIC অর্থাৎ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কিন্তু সমস্ত ক্ষমতা কার কাছে চলে গেছিলো? সমস্ত ক্ষমতা কিন্তু রানী ভিক্টোরিয়ার কাছে চলে গেছিলো। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব অপশানটা কী বলেছে। দেখো 1854, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু উডের যে ডেসপ্যাচ অর্থাৎ উডস ডেসপ্যাচ যেটা কিন্তু শিক্ষা সংক্রান্ত ছিল সেটা কিন্তু 1854 সালে প্রকাশিত হয়েছিল। আর কে প্রকাশ করেছিল? চার্লস উড। ঠিক আছে, চার্লস উড কিন্তু এই উডের ডেসপ্যাচ প্রকাশিত করেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন আজকের 18 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েতি রাজের কথা উল্লেখ আছে? ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। কী দিয়েছে? দেখো 40 দিয়েছে, 50 দিয়েছে, 51 দিয়েছে আর 49 দিয়েছে। প্রত্যেকটাই কিন্তু কিসের ভেতরে পড়ে? প্রত্যেকটাই কিন্তু DPSP অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে আমরা বলে থাকি নীতি নির্দেশক নীতি। সেই নীতি নির্দেশক নীতির মধ্যে কিন্তু পড়ে, যেটা কিন্তু গান্ধীজি দ্বারা অনুপ্রাণিত। এইবার দেখো আমরা প্রত্যেকটার ফ্যাক্ট একটু জেনে নেব। দেখো সবার প্রথম আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? 40 নম্বর ধারাতে কিন্তু পঞ্চায়েতি রাজের কথা বলা হয়েছে। আর ভারতীয় সংবিধানের কত নম্বর সংশোধনী অনুযায়ী পঞ্চায়েতকে যোগ করা হয়েছিল? তো মনে রাখবে ভারতীয় সংবিধান 1992 সালের যে 73তম যে সংবিধান সংশোধনী হয়েছিল সেখানে কিন্তু ভারতে এই পঞ্চায়েতের যে রাজ সিস্টেম সেটাকে কিন্তু ইনক্লুড করা হয়েছিল বা যোগ করা হয়েছিল। আর 1992 সালে কিন্তু আরও একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যেটা কিন্তু 74তম সংবিধান সংশোধন, যেখানে কিন্তু যে মিউনিসিপ্যালিটি বা যে পৌরসভা, সে পৌরসভা সংক্রান্ত যে ব্যাপারগুলো সেগুলোকে কিন্তু ইনক্লুড করা হয়েছিল। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সারকে আমরা প্রথমে দেখি কত হবে না 40 হবে। এবার আমরা বাদবাকি অপশানগুলো একবার দেখে নেব। দেখো এই যে 50 আছে, এই 50-এ কী বলা হয়েছে না, এক্সিকিউটিভ পাওয়ার থেকে অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ার থেকে জুডিশিয়ারি পাওয়ারকে আলাদা করতে হবে, এটা কিন্তু আর্টিকেল 50-এ উল্লেখ আছে। আর্টিকেল 51-তে কী আছে? ভারত তার প্রতিবেশী দেশের সাথে কিন্তু সুসম্পর্ক ও শান্তি বজায় রাখবে। ঠিক আছে, সুসম্পর্ক ও শান্তি বজায় রাখবে, এটা কিন্তু আর্টিকেল 51-তে বলা হয়েছে। আর্টিকেল 49-এ কী বলা হয়েছে? আর্টিকেল 49-এ কিন্তু বলা হয়েছে ভারতে যত
হিস্টোরিক্যাল মনুমেন্ট থাকবে, মনে করো কুতুব মিনার যেরকম, যত হিস্টোরিক্যাল মনুমেন্ট থাকবে সেগুলোকে কিন্তু সংরক্ষণ করতে হবে, এটা কিন্তু বলা হয়েছে আর্টিকেল 49-এ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 19 নম্বর কোশ্চেন কি বলেছে, দাবা খেলায় কতগুলি গুটি থাকে। দেখো দাবা খেলায় কতগুলি গুটি থাকে না, কতগুলি কালো গুটি থাকে। দেখো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি, দেখো দাবা খেলা কিন্তু একটা স্কোয়ারের ওপরে হয়ে থাকে, ঠিক আছে। দাবা খেলা কিসের ওপরে হয়ে থাকে না, দাবা খেলা কিন্তু একটা স্কোয়ার শেপে এরকম একটা বোর্ডের ওপরে হয়ে থাকে। আর মনে রাখবে দাবাতে কিন্তু এইভাবে সাদা কালো করে কিন্তু মোট কতগুলো ঘর থাকে, মোট কিন্তু 64টা ঘর থাকে, ঠিক আছে। এক পাশে কিন্তু কালো গুটি থাকে আর এক পাশে কিন্তু সাদা গুটি থাকে। মনে রাখবে কালো গুটিও থাকে 16টা, আবার কিন্তু সাদা গুটিও থাকে 16টা। এখানে কিন্তু কালো গুটি চেয়েছে, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 16। এইবার তোমাদের জন্য আমাদের একটা কোশ্চেন আছে, আমার একটা কোশ্চেন আছে যে তোমরা অনেকে হয়তো দাবা খেলা জানতে পারো, তোমাদের জন্য একটা কোশ্চেন যে দাবার সব থেকে পাওয়ারফুল গুটি কোনটা, ঠিক আছে। সব থেকে পাওয়ারফুল গুটি কোনটা, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, পণ্ডিত বিরজু মহারাজ, ঠিক আছে, পণ্ডিত বিরজু মহারাজ কোন নাচের সাথে সম্পর্কযুক্ত। এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, ভারতনাট্যম দিয়েছে, কথাকলি দিয়েছে, কত্থক দিয়েছে আর লাবণী দিয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমরা সকলেই জানি বিরজু মহারাজ কার সাথে সম্পর্কযুক্ত, কত্থকের সাথে সম্পর্কযুক্ত। দেখো বিরজু মহারাজ, ঠিক আছে, বিরজু মহারাজ, তারপর লাচ্ছু মহারাজ, ঠিক আছে, লাচ্ছু মহারাজ, এনারা কিন্তু সকলে কার সাথে সম্পর্কযুক্ত, এনারা কিন্তু সকলে কত্থকের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া তোমরা চাইলে আগের যে 5টা ক্লাস সেগুলোকে দেখতে পারো, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে কিন্তু জানিও যে তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।